এবং আমাদের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে মানুষের জীবনের যে অধিকারের কথা বলা হয়েছে এবং যে অধিকার গ্যারান্টি দিবে রাষ্ট্র, সেই রাষ্ট্র আজকে চরমভাবে ব্যর্থ হয়েছে একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে। এবং আমরা মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার দেখেছি, এখন আবার আরেক কোটার অপব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা তো অভ্যুত্থানের স্পিরিট ছিল না। কিন্তু সাইবার আক্রমণের ভাষাগুলো আপনি দেখেন, এই ভাষাকে তো বিএনপিকে মোকাবেলা করতে হবে। যে সামগ্রিক ঘটনার দৃষ্টি এই বার্তাই আমরা পাচ্ছি যে দেশে কোনো আইন নাই, বিচার নাই, এবং বহির্বিশ্ব এই বার্তাই যাচ্ছে বাংলাদেশ একটা ললেস কান্ট্রিতে পরিণত হয়েছে। এবং আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই 2012 সালের 9 ডিসেম্বর বিশ্বজিৎকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তখন সারা দেশ কেঁপে উঠেছিল। যেভাবে বিশ্বজিৎ বারবার বেঁচে থাকার জীবনের আকুতি করছিল, তাকে তার জীবন রক্ষা পায়নি। আমরা তার চেয়েও একটা ভয়াবহ রূপ আমরা এবার মিটফোর্ডের এই ঘটনায় সোহাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেখতে পেলাম। এবং আমাদের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে মানুষের জীবনের যে অধিকারের কথা বলা হয়েছে এবং যে অধিকার গ্যারান্টি দিবে রাষ্ট্র, সেই রাষ্ট্র আজকে চরমভাবে ব্যর্থ হয়েছে একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে। এবং এই নিরাপত্তাহীনতা শুধু সোহাগের না, একই নিরাপত্তাহীনতায় ভুগছে এই দেশের সাধারণ নিরীহ মানুষ, ভুগছে ধর্মীয় সংখ্যালঘুরা এবং পাহাড় এবং সমতলের আদিবাসীরা। তারিক ভাই, আরেকটা বিষয়, কোনো ঘটনা ঘটার পর যখন সেটি ভিডিও ভাইরাল হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, 2 দিন পরে তখন আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা সচেতন হই। এটি আসলে কেন? এটার দুটা দিক আছে, একটা হলো সামাজিক দিক, একটা হলো রাজনৈতিক দিক। আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি রাজনৈতিক দিকটা নিয়েই, কিন্তু আমি যদি সামাজিক দিকটা দেখি, আপনি দেখেন, আমি ভিডিওতে দেখছিলাম সোহাগের শিশুপুত্রের কান্না। সে বারবার বলছিল যে আমার বাবাকে এইভাবে পাথর মেরে ফেললো, আমরা তো এতিম হয়ে গেলাম। এই যে এতিম হওয়ার আশঙ্কা, এই আশঙ্কা কিন্তু এখন ঘরে ঘরে। কেউ আজকে নিরাপদ বোধ করছে না। তার কারণটা হলো যে আমাদের দেশের যে পুলিশ প্রশাসন, আমাদের যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছিল, কোনো কিছুই কিন্তু আজকে ওয়ার্ক করছে না। আমার সাথে হয়তো রবিউল ভাই একমত হবেন যে আগে যখন মিলিটারিরা আসতো, যখন সামরিক শাসন আসতো, গোটা দেশ তটস্থ হয়ে যেত। লম্বা চুল কেউ রাখতে পারতো না, অনেকে উগ্র চলাফেরা করতে পারতো না, বাজারে কাঁচা বাজারে বেশি দাম কেউ নিতে পারতো না। ওই কয়দিন, অন্তত সামরিক শাসনের ওই কয়দিন একটা তটস্থ অবস্থা বাংলাদেশে বিরাজ করত। আজকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়ার পরেও দেশের এই অবস্থা? তার মানে একটা আইনহীনতার দিকে আমরা চলে যাচ্ছি। অনেকে সামাজিক বলছে যে গ্রাম পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে এর চেয়ে ভালো ফলাফল আসতো। অনেকে দেখেন, আমাদের পুলিশকে তো ভয় পেতে হবে। পুলিশ তো এখন সবচেয়ে হলো টুটু জগন্নাথ। পুলিশের কি ক্ষমতা আছে এখন? পুলিশ তো মামলাই নেয় না। বহু ঘটনায়, বহু ছিনতাইয়ের ঘটনায় মানুষ গিয়েছে থানায়, পুলিশের কাছে, পুলিশ বলে যে আমাদের কিছু করার নাই, আমাদের পারমিশন আনতে হবে। আচ্ছা, শুরুর দিকে বলা হচ্ছিল যে পুলিশের মনোবল কমে গেছে, এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে, এখনো কি পুলিশের মনোবল ফিরছে না? পুলিশ রিফর্মের কাজটা তো হয় নাই। পুলিশের ভেতরে যে সংকট, তার আস্থা ফিরিয়ে আনা, সেই কাজটা হয় না। এবং একই সঙ্গে আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছেন যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকার, কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের কোটা ভিত্তিক পদায়ন এবং নিয়োগ সব জায়গায় হচ্ছে। এবং আমরা মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার দেখেছি, এখন আবার আরেক কোটার অপব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা তো অভ্যুত্থানের স্পিরিট ছিল না। অভ্যুত্থানের স্পিরিট ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ, এবং বৈষম্য মুক্তের প্রধান জায়গাটি ছিল মানুষের অর্থনৈতিক বৈষম্য। একটা মানুষের যদি অর্থনৈতিক সমস্যা না থাকে, সে কিন্তু ন্যাচারালি সে ক্রাইম করতে যাবে না। সাধারণ মানুষের কথা আমি বলছি, যে ছোটোখাটো যে মানুষ অনিয়ম দুর্নীতি করে, একটা যদি অর্থনৈতিক স্থিতাবস্থা থাকে, আপনি দেখবেন যে উন্নত দেশগুলোতে মানুষ মিথ্যা কথা বলে না, এই ধরনের ক্রাইম কিন্তু নাই। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? চাঁদাবাজি একটা সামাজিক এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। আজকে ভাই বলছেন যে এনসিপির এক নেতা চাঁদাবাজির দায়ে তার সম্পর্কে ভাইরাল হয়েছে নিউজ, আবার তারাই আজকে তাদের দলের প্রধানই বলছে চাঁদাবাজদের বিদায় করার রাজনীতি। যে আপনি রাজনৈতিক সংস্কৃতির যে কথা বলছেন, আমরা যদি ওই দিনের ঘটনাকেই ধরি, যেদিন ঘটনাটি প্রকাশে আসলো, যেদিন ঘটনা ঘটলো, এই যে স্লোগানের কথা, যে প্রশ্নটি আমি রবিউল ভাইকেও করেছিলাম, এই স্লোগান নিয়ে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। আপনি কি এটি, বা অনেক ধরনের আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করতে শুনেছি যেগুলো আসলে আমরা নোংরা শব্দ হিসেবেই জানি, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আজকাল তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবও বলেছেন যে বিএনপির বিরুদ্ধে
সাইবার আক্রমণ শুরু হয়েছে। কিন্তু সাইবার আক্রমণের ভাষাগুলো আপনি দেখেন, এই ভাষাকে তো বিএনপিকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ একটা ঘটনা যখন ঘটে, একটা দলের লক্ষ কোটি কর্মী থাকতে পারে, তার মধ্যে একটি কর্মীও যদি কোনো বড় অপকর্ম ঘটায়, তার দায় কিন্তু তার দল অস্বীকার করতে পারে না। আমি একটি সংগঠন করি, আমি একটা আইনজীবী সংগঠনের দায়িত্বে আছি, সাধারণ সম্পাদকের। আমার সংগঠনের কোনো কর্মী যদি, কোনো সদস্য যদি কোনো অপকর্ম করে, তার দায় আমাকে নিতে হবে। কিন্তু আমরা সবসময় এটাই বলতে এবং এর জন্য প্রথমে আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণের কাছে ক্ষমা চাইতে হবে যে, হে জনগণ, আমার দলের নাম ভাঙিয়ে অমুক কর্মীটি এই পাপ করেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। সেটা কি হয় কিনা আমরা আমাদের দেখি যে ঘটনা আমরা দেখি নাই। জনগণের কাছে যে ক্ষমা চাওয়া দায় নিয়ে, এটি আমরা দেখি নাই। বরং